রামপুরায় কর্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য দুজনের 20 বছরের কারাদণ্ড। দেশে এত ব্যাংকের কি দরকার, প্রশ্ন সরকার দলীয় এমপির। ঋণ করে ঘি না খাওয়ার আহ্বান বিরোধী দলের। প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব রুখতে সংশোধন হচ্ছে সাইবার আইন, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু আগামী মাস থেকেই। ফরিদপুরের ভাঙ্গায় বাস স্ট্যান্ডের দখল নিয়ে 16 গ্রামবাসীর 5 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা সহ অর্ধশতাধিক আহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে রামপুরা কর্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মুশিউর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 2 আসামি এসআই তরিকুল ইসলামের যাবজ্জীবন ও গ্রেফতার থাকা এএসআই চঞ্চল চন্দ্রকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। উস্কানি, প্ররোচনা, হত্যার নির্দেশনা ও সহায়তা সহ 3 অভিযোগে পুলিশের সাবেক 3 কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই রায়কে যথার্থ মন্তব্য করে সন্তোষ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সরওয়াজ জাহান নিপন। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালীন সময়ে 19 জুলাই রামপুরায় বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনে থাকা কর্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং জুম্মার নামাজ পড়ে বের হওয়া যুবক নাদিম ইসলাম ও বৃদ্ধা মায়া ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক থাকা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। জুলাই অভ্যুত্থানের ঘটনায় তৃতীয় রায় দিল ট্রাইব্যুনাল 1। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। সংসদে চলছে বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে জানিয়ে দেওয়া হয় আজই শেষ হবে বাজেটের ওপর সাধারণ আলোচনা। এ সময় আলোচনায় সরকার দলীয় সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দেশে এত ব্যাংকের কি দরকার প্রশ্ন রেখে বলেন, এমপি হলেই ব্যাংক লাগবে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, বিরোধী দল আলোচনায় সংস্কারের কথা বলে কিন্তু স্বাস্থ্য খাতে সংস্কারের বিষয়ে একটি কথাও বলেনি। সরকার দলীয় সদস্যরা বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, বাজেটের আকার বড় বলে সমালোচনা করা ঠিক নয়, স্বপ্ন না দেখলে আগানো যাবে না। অন্যদিকে বিরোধী দলীয় সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ঋণ করে ঘি খাওয়া যাবে না। তিনি সুদকে প্রত্যাখ্যানের আহ্বান জানান। বাজেটের উপর সদস্যদের আলোচনা আজই শেষ করতে হবে, তাই পয়েন্ট অব অর্ডারের অনুমতি না দিতে স্পিকারকে অনুরোধ জানান চিফ হুইপ। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁয়ে শেরে বাংলা নগরে স্পারসোর কার্যালয় পরিদর্শনের সময় এমন নির্দেশনা দেন তিনি। রবিবার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শনের সময় কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই সময় স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রশ্ন ফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ানো রুখতে সাইবার আইন সংশোধন করা হচ্ছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদ্রাসায় 17,000 শিক্ষক নিয়োগ দিলেও সেই অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়া প্রাথমিকের প্রায় 60,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী মাস থেকেই নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে বলে আবারও আশ্বস্ত করে এহসানুল হক মিলন বলেন, ধাপে ধাপে সব সমস্যারই সমাধান হবে। প্রশ্নপত্র আউট হবে না, কিন্তু বিভ্রান্তিকর নিউজ দিবেন, এটা কি বিচার হতে হবে না? এই জন্য সাইবার অ্যাক্টের পরিবর্তন হচ্ছে এবং আমাদের আইনেও রয়েছে যে এই ধরনের বিভ্রান্তিকর নিউজ যারা দিবে তাদেরকে দণ্ডনীয় অপরাধ হিসেবে না হবে। রাজধানীর পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজে নবনির্মিত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রবিবার মসজিদটি উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আধুনিক ও পরিপূর্ণ ইবাদতের নতুন দ্বার উন্মোচিত হল। উদ্বোধন শেষে তিনি কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্মিত জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে কলেজের ধর্মীয় অবকাঠামো আরও সমৃদ্ধ হল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরিয়া বাস স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে 16 গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতা সহ অর্ধশতাধিক ব্যক্তি। রবিবার সকাল 8টা থেকে উপজেলার পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এতে হামিরদি ইউনিয়নের মহেশ্বরদী মৌজার 11 গ্রাম ও মানিকদহ ইউনিয়নের 4 গ্রাম সহ 16টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে অংশ নেয়। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে মানিকদহ ইউনিয়নের সুলতান মাতুব্বরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের শিরু মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে ঢাল, সরকি সহ দেশীয় অস্ত্র নিয়ে এক পাশে অবস্থান নেয় মহেশ্বরদী মৌজার 11 গ্রামের বাসিন্দারা ও অপর পাশে জড়ো হয় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া, সদরদি সহ 4 থেকে 5 গ্রামের বাসিন্দারা। বাস স্ট্যান্ডের দুই পাশে হাজারো গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশের সার্কেল কর্মকর্তা, ভাঙ্গা থানার ওসি, একাধিক পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংবাদিক সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে মহাসড়কের দুই পাশে 4 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানুষের মানবিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে নরসিংদীতে ঘটেছে এক নৃশংস ঘটনা। কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যা করেছে মোহাম্মদ আলী নামে এক স্থানীয় কসাই। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। এ ঘটনায় অভিযুক্ত আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর উপর থেকে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের একটি ভিডিও ভাইরালের পর তোলপাড় দেশ জুড়ে। এতে দেখা যায়, এক যুবক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে সেতুর উপর থেকে নদীতে ছুঁড়ে ফেলছে। 24 জুন সকালের এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। পরে ভিডিও দেখে অভিযুক্ত মোহাম্মদ আলীকে শনাক্ত করেন ওই এলাকার বাসিন্দা জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ ছাত্রদল নেতারা। দুঃখজনক, কারণ ওদের একটা জীবন আছে, আমাদেরও জীবন আছে। তো আমাদের পুরা ক্ষতি করে না। একজন মানুষ যে মাদকাসক্ত থাকে, যে মানসিক ভারসাম্যহীন থাকে, তার দ্বারাই মূলত এরকম ধরনের সামাজিক কার্যকলাপগুলি করা সম্ভব। এর ভিত্তিতে একজন স্বাভাবিক মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের নিষ্ঠুরতম আচরণ করতে পারে। এর সাথে যারাই জড়িত আছে
তাদেরকে ধরে আইনের আওতায় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অত্যন্ত অন্যায় করা হয়েছে এবং তার বিচার চাই। সে যেটা করেছে এটা সরাসরি হত্যাকাণ্ড এবং আমরা এই জন্যই তাকে আমরা সামাজিক এবং প্রশাসন আইনগত শাস্তির আওতায় আনার ব্যবস্থা করেছি। মোহাম্মদ আলী স্থানীয় কসাইয়ের দোকানের কর্মচারী। প্রতিবেশী শাহিন আরা নামে এক নারীর বাড়িতে উৎপাত করার কারণে তার নির্দেশে কুকুরটিকে সে নদীতে নিক্ষেপ করেছে বলে জানায় মোহাম্মদ আলীর স্ত্রী। এই জায়গার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার, সব দোষ ওই খালার আমার জামাইরা ফাঁসাইছে। এই ঘটনায় করা মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলী ও শাহিন আরাকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে মাননীয় পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এবং যে ব্যক্তিটি গলায় রশি বেঁধে কুকুরকে নিষ্ঠুরভাবে ফেলে দিয়ে হত্যা করেন সেই মোহাম্মদ আলীকে আমরা সেই দিনই গ্রেফতার করি এবং এই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়। প্রাণীর প্রতি বিকৃত আচরণ বন্ধে নৈতিক মূল্যবোধ ও মানসিক স্বাস্থ্য শিক্ষা প্রয়োজন বলে জানান এই পরিবেশ কর্মী। মানসিক বিকার এবং নেশাগ্রস্তর কারণে মানুষের প্রতি, মানুষ জীব বৈচিত্র্যের প্রতি যে আচরণগুলো করছে এটা অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক, হৃদয় বিদারক। মোহাম্মদ আলীকে শুক্রবার আদালতে পাঠানো হলে ওই দিনে জামিনে মুক্তি পায় সে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চান স্থানীয় বাসিন্দা সহ সচেতন নাগরিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাঞ্চারুমপুরে ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে মোটা তাজা করার অপচেষ্টার অভিযোগে অভিযুক্ত চাঁদ বাদশাহ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ আশিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম্মনি শুভ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পশুর হাটে বেশি দামে বিক্রির আশায় ছাগলকে জোরপূর্বক পানি খাইয়ে ওজন বাড়ানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অমানবিক ও প্রতারণামূলক এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। উপজেলার রূপসদী উত্তর বাজারের পশুর হাটের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপ নিয়ে গা ঢাকা দেওয়া চাঁদ বাদশাহ ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় কয়েকজন অসাধু ব্যবসায়ী একের পর এক ছাগলকে জোর করে অতিরিক্ত পানি খাওয়াচ্ছে। সাময়িকভাবে ছাগলের ওজন বাড়িয়ে ক্রেতাদের ঠকিয়ে বাড়তি মুনাফা লাভের উদ্দেশ্যেই নিষ্ঠুর এই পন্থা বেছে নেওয়া হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। প্রাণীর উপরে যে টর্চার করা বা জোর করানো বা নিষ্ঠুরতা, এটার ব্যাপারে একটা আইন আছে। আপনারা জানেন যে 1920 সালে একটি আইন ছিল এবং এই আইনটি 2019 সালে আবার রিভাইজড হয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া বা কোনো ছোঁয়াচে রোগ ছড়ানো বা এরকম মেডিকেল গ্রাউন্ড ছাড়া কোনো ধরনের প্রাণীর উপরে নিষ্ঠুরতা প্রয়োগ করা যাবে না। এটা একটি দণ্ডনীয় অপরাধ। এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ রাতকানা রোগের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম। রবিবার সকালে শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শওকত হোসেন। তিনি জানান, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল ও 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের মোট 2,60,00,000 ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রার বেশি টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল হাম প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। টিকা নিয়ে বিগত সরকারের অবহেলার কারণেই শিশুরা হামে আক্রান্ত হয়েছে বলে জানান ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000
ট্যাবলেট আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়াতে শুরু করেছি। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। চট্টগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর আওতায় চট্টগ্রাম মহানগরীর 5,64,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এদিকে গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে। প্রায় 10 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে সিটি কর্পোরেশন চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি প্রশাসক রকুনুজ্জামান রোকন। রাজশাহী মহানগরীতে ক্যাম্পেইন উদ্বোধন করেন রাজশাহী সিটির প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। 30টি ওয়ার্ডে 384টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। খুলনায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে শিশুদের এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এবার 1,48,000-এর বেশি শিশুকে খাওয়ানো হবে এই ক্যাপসুল। রাঙ্গামাটি জেলায় 86,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। জেলা শহরের মানিকছড়ি মানিকলাল দেওয়ান বাড়িতে এর উদ্বোধন করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা। নাটোরে প্রায় 2.5 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শহরের বঙ্গোজ্জ্বল এলাকায় কার্যক্রমের সূচনা করেন জেলা প্রশাসক আসমা শাহিন। দিনাজপুর পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এদিকে দিনাজপুরের হিলিতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। কিশোরগঞ্জে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। 9 মাস পর্যন্ত কুড়িগ্রামে 3,33,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। ঝিনাইদহে 50,615 জন শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ভৈরব, ঝালকাঠি, নওগাঁ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সাভারের তেঁতুলঝোড়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সকল ব্যয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া কলেজের অধ্যক্ষ ইউনুসাল মামুন। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যা ও বিএনপি নেতা আব্দুল্লাহকে হত্যা চেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের দশানী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম সহ অন্যরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদানের ষড়যন্ত্র বন্ধ ও চট্টগ্রাম বন্দরকে জাতীয় মালিকানা ও নিয়ন্ত্রণে রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বন্দর রক্ষা কমিটি নামে একটি সংগঠন। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টু সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ চালু সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শহরের মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে হয় মানববন্ধন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ঝালকাঠিতে তীব্র ও অসহনীয় লোডশেডিং এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। দেশি ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা হয়েছে মৌলভীবাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবেল আহমদ। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড, অন্য 2 জনের 20 বছরের কারাদণ্ড। দেশে এত ব্যাংকের কি দরকার, প্রশ্ন সরকার দলীয় এমপি। ঋণ করে ঘি না খাওয়ার আহ্বান বিরোধী দলের। প্রশ্ন ফাঁস নিয়ে গুজব রুখতে সংশোধন হচ্ছে সাইবার আইন, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু আগামী মাস থেকেই। ফরিদপুরের ভাঙ্গায় বাস স্ট্যান্ডের দখল নিয়ে 16 গ্রামবাসীর 5 ঘণ্টাব্যাপী সংঘর্ষ, পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা সহ অর্ধশতাধিক আহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।